চৈতির নোংরা প্ল্যান ভেস্তে দিয়ে ঝিলের সাথে ফুলশয্যা করল সাক্ষ্য। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সাক্ষ্য ঝিলকে বলতে থাকে, জানো তো ঝিল, আজকের দিনটা তোমার আর আমার কাছে অনেক বেশি স্পেশাল। তখন সুদর্শনা বলে, সেই তো স্পেশাল তো হওয়ারই কথা। আসলে কি বলো তো, আমাদের জীবনে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। এই যে দেখো, বিয়েটা দেখতে দেখতে কিন্তু চলে গেল। কাল থেকেই তোমাদের সংসার জীবন শুরু হয়ে যাবে। যাই হোক, এখন তো অনেকটাই রাত হয়েছে, আমরা বরং যাই, কালকে তো আমাকে আবার চলে যেতে হবে। তখন ঝিল বলে, ছোট মা, তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? থেকে যাও না আর কয়েকটা দিন। সুদর্শনা বলে, ওই বাড়িতেও তো দুজন বয়স্ক মানুষ আছে যারা একদমই আমার উপর নির্ভরশীল, তাও তো কতগুলো দিন থাকলাম বলো তো। শোনো ঝিল, এরপরে সংসারের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে, একটু বুঝে শুনে চলতে হবে, বুঝেছো? এরপর ছোটো মাকে ঝিল বলে, সে তো চলবই, কিন্তু তুমি আর কয়েকটা দিন থেকে যাও। এরপর সুদর্শনা আর ভ্রমর চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ইচ্ছে করে চৈতি বেরোবে না বলে চৈতি মাথা ঘোরার নাটক করতে শুরু করে। তখনই সুদর্শনা বলে, কি হলো তোমার আবার? চৈতি বলে, আসলে মাথাটা একটু ঘুরে গেল, খুবই দুর্বল তো শরীরটা, সেই জন্যই। সাক্ষ্য বলে, ছোটো মা তুমি যাও, ভ্রমর তুই যা, গিয়ে শুয়ে পড়। তিতির তুইও যা, আমি দেখছি ওর কি হয়েছে। সবাইকে চলে যেতে বলে সাক্ষ্য। এরপরেই ঝিল বলে, হঠাৎ করে আপনার কি হলো বলুন তো চৈতি ম্যাডাম? চৈতি বলে, আসলে মাথাটা একটু কেমন করছিল, শরীরটা অনেকক্ষণ থেকেই খারাপ লাগছে। আসলে বিয়ে বাড়িতে তো অনেক কাজ থাকে, অনেক ঝুঁকি থাকে, সেই জন্যই। যাই হোক, আমি তোমাদেরকে খুব ডিস্টার্বের মধ্যে ফেলে দিলাম, তাই না? আজকের রাতটা তো তোমাদের কাছে অনেক বেশি স্পেশাল। এরপরেই সাক্ষ্য বলে, আরে বাবা, তুই তো অসুস্থ, তুই এসব কথা বলছিস কেন? তারা আমি তোর ট্রিটমেন্ট করে দিচ্ছি। কিন্তু চৈতি বলে, না না, কোনো রকমের কোনো ট্রিটমেন্ট লাগবে না, আমি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। শুধু একটু বিশ্রাম নিতে হবে, বুঝলি তো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। সাক্ষ্য বলে, বেশ তো, তুই এখানে না হয় একটু বিশ্রাম নিয়ে নে। কিন্তু চৈতি আবার বলে, তোদের আজকে ফুলশয্যা বলে কথা, আমি যদি এই ঘরে থাকি, তোরা কি আর তোদের মন মতো থাকতে পারবি বল? বুঝতে তো পারি, যতই হোক আমি চলে যাচ্ছি, 2 মিনিট দাঁড়া। এর মধ্যেই চৈতির কথা শুনে ঝিল বলে, আপনি তো অসুস্থ, তাই আপনাকে এসব কথা ভাবতে হবে না, আমি একটু জল দিই আপনাকে। তখন চৈতি বলে, হ্যাঁ দাও তো, বলেই জল খেতে থাকে। আর সাক্ষ্যকে বলে, বিশ্বাস কর সাক্ষ্য, আমি কিন্তু বলছি, তোর বউকে আমি ওই রকম উদ্ভটভাবে সাজাইনি, পুরোটাই একটা পরিস্থিতির শিকার হয়ে গিয়েছিল। সাক্ষ্য বলে, সমস্ত কথা থাক না, এই সমস্ত কথা বলে আর কি লাভ হবে? যা হবার তা তো হয়েই গেছে, তাই এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। তুই দয়া করে আর এই সমস্ত কথা এখন বলিস না। এর মাঝখানে চৈতি একটা কথা বারবারই ভাবে, ইচ্ছে করছে ঝিলকে এই ঘর থেকে বাইরে বার করে দিই, তারপর সাক্ষ্যর সাথে আমি থাকি। চৈতি তখন বলে, যাই হোক, এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে। সাক্ষ্য, তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, ঝিলের সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। তখনই সাক্ষ্য বলে, প্রাইভেট কথা? কি প্রাইভেট কথা, আমার সামনে বলা যাবে না যেটা? তখন ঝিলের কথা ভেবে সাক্ষ্য বলে, ঠিক আছে তুই বল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এর মধ্যেই চৈতি বলে, শোনো না ঝিল, সাক্ষ্য খুব ভালো একজন ছেলে, যার মধ্যে অনেক অনেক ভালোবাসা রয়েছে, আর ও কিন্তু খুব মেয়েদেরকে সম্মান করে, জানো তো? এরপরেই শোনার পরে ঝিল বলে, আপনি এত কি করে জানলেন? তখন চৈতি বলে, আমি তো ওকে অনেক কাছ থেকে দেখেছি, সেই জন্যে। তুমি বুঝতে পারছো তো আমি ঠিক কি বলতে চাইছি? তখন ঝিল বলে, না আমি বুঝতে পারছি না, আর এসব কথাই বা আপনি কেন বলছেন সেটাও বুঝে উঠতে পারছি না। তখনই চৈতি বলে, তোমার ভালোর জন্য বলছি ঝিল, এইটুকু তো আমি চাইতেই পারি অ্যাজ এ মেয়ে হয়ে, তুমি একটু বুঝে শুনে আজকে রাতটা কাটিও, কেমন? ঝিল চৈতির কোনো কথাকেই পাত্তা দিতে চায় না। এরপর সাক্ষ্য বলে, কিরে চৈতি, তোর হলো প্রাইভেট কথা? তখনই বলে, হ্যাঁ হয়ে গেছে। এরপর চৈতিকে বাইরে বার করে দেয় সাক্ষ্য, আর বলে, দেখ অনেক হয়েছে রাত, তুই যা, এবারে ঘরে গিয়ে শুয়ে পড়। এরপর চৈতিকে নিজের ঘরে পাঠিয়ে দেয়, আর অন্যদিকে দরজার ছিটকিনি আটকে দেয় সাক্ষ্য। ঝিলকে কাছে টেনে নিয়ে বলে, জানো তো ঝিল, আজকে আমার খুব আনন্দ হচ্ছে, যাকে ভালোবেসেছি তাকে নিজের স্ত্রী করে পেয়েছি, এর থেকে ভালো আর কি হতে পারে? তুমি আর আমি অনেক ভালো থাকবো, মন দিয়ে সংসার করব। কি ঝিল, আমি ঠিক কথা বললাম তো? ঝিল তখন বলে, একদম ঠিক কথা বলেছ, তুমি আমাকে যে এত ভালোবাসার সম্মান দিয়েছ, এ আমি স্বপ্নেও কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? সাক্ষ্য তখন বলে, হ্যাঁ বলো না। ঝিল বলে, তুমি কি চৈতি ম্যাডামকে ভালোবাসো বা তুমি কি পছন্দ করো? তখন সাক্ষ্য বলে, এসব তুমি কি বলছো? যদি আমি চৈতিকে ভালোবাসতাম, পছন্দ করতাম, তাহলে তো আমি অনেক আগেই ওকে বিয়ে করতে পারতাম। আমি যাকে ভালোবেসেছি আমি তাকেই বিয়ে করেছি, এটা তো একদম সিম্পল একটা কথা, আর সে কথা তুমি বুঝতে পারলে না?
শোনো, একটা কথা জেনে রাখবে, আমি কিন্তু তোমায় ভালোবাসি, চৈতিকে নয়। তবে তুমি এখন এই সমস্ত কথা তুললে কেন? তোমাকে কি কেউ এই সমস্ত কথা বলেছে? শোনো ঝিল, কখনো যদি তোমার আমার প্রতি সন্দেহ জাগে, তুমি কিন্তু ডিরেক্ট আমাকে বলবে, আমার কাছ থেকে আনসার নেবে, ঠিক আছে? অন্য কোনোভাবে আনসার নিলে কিন্তু আমাদের মধ্যে ঝামেলা বাড়বে বই কমবে না। তাই আমি আগে থেকেই তোমাকে সাবধান করে দিলাম। ঝিল তখন বলে, বুঝতে পেরেছি আপনি কি কথা বলেছেন। ঠিক আছে স্যার, আমি আর কখনোই আপনাকে ভুল বুঝবো না। এরপর সাক্ষ্য বলে, কত বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আমি আর তুমি স্বামী স্ত্রী। কোথায় গেল প্রথম দিনের মতন তোমার সেই রাগ জেদ? এরপরই ঝিল বলে, সেই মেয়েটা এখন সভ্য হয়ে গেছে, সে আর এখন রাগ আর জেদ দেখাবে না, তাই না? আর বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়েছি না, আর এসব কিচ্ছু দেখাবো না। তখনই সাক্ষ্য বলে, সারাটা জীবন তুমি এইভাবেই আমার কাছে থেকো, দেখবে আমাদের জীবনের যত সমস্যা দূর হয়ে যাবে। ভালোবাসার থেকে বড় কিছু আর হতে পারে না। এর মধ্যেই সাক্ষ্য ভাবে চৈতি আবারও গণ্ডগোল করার চেষ্টা করেছিল, কিন্তু চৈতিকে আর কোনোভাবেই আমাদের ব্যাপারে নাক গলাতে দিলে চলবে না। ও যতবারই আমাদের ব্যাপারে নাক গলাবে ততবারই আমাদের সমস্যা বাড়বে। এর মাঝখানে সাক্ষ্য রীতিমতো ঝিলকে জড়িয়ে ধরে, আর ঝিল তখন বলে, আজকের দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, এরপরে আমাদের এই দিন আর কখনোই আসবে না। সাক্ষ্য বলে, একদমই তাই, কালকে থেকে নতুন করে জগৎ শুরু হয়ে যাবে। ঝিল বলে, আমি তো তোমাকে কিছুই উপহার দিতে পারলাম না। সাক্ষ্য বলে, তাতে কি হয়েছে, তুমি একদিন নিজের পায়ে দাঁড়িয়ে ঠিকই আমাকে উপহার দেবে। তখনই ঝিল বলে, ঠিকই বলেছ, আমি গান করব, আরও ভালো করে শিখবো, সব কিছু করব। তারপর যখন আমি ইনকাম করতে পারবো আর সেই ইনকামের টাকা দিয়ে তোমাকে আমি ভালো কিছু গিফট করবো। আর এটা শোনার পর সাক্ষ্য নিজেও খুব খুশি হয়ে যায়।